একটা কাজ আমি প্রায় গত ৩০-৩৫ বছর ধরে করেছি। সেটা হচ্ছে গ্রাম বাংলার মেয়েদের মধ্যে নিজস্ব এক ধরনের গান গাওয়ার প্রচল ছিল বা এখনো কিছু কিছু আছে। হারিয়ে যাবার আগে সেগুলোকে সংগ্রহ করে রাখাটা খুব দরকার ছিল। কেননা মেয়েদের নিজস্ব কণ্ঠ আমরা খুব বেশি শুনতে পাই না। তো সেটা করতে গিয়ে আমি পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলো ঘুরেছি, বিভিন্ন গ্রামে গেছি। এই যে গ্রাম বাংলা বললাম, এই গ্রাম বাংলা তো আসলে কৃষিভিত্তিক বাংলা। তাই যা কিছু আমাদের পরব আনন্দ দিনযাপনের যা কিছু খুঁটিনাটি সব কিছুর সঙ্গেই কিন্তু কৃষিটা জড়িয়ে থাকে। যেমন যাওয়া একটা পরব দক্ষিণ পশ্চিমবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ছোটনাগপুরেরও কিছু কিছু অঞ্চলে হয়। নদীর বালি এনে তাতে ৫ রকম ৮ রকম শস্য দানা ছড়িয়ে দেওয়া হয় এই ভাদ্র মাসের শুরুতে। কেন না, এই সময়টা আউশ ধান উঠে গেছে, আমন ধান বোনা হয়ে গেছে। কৃষি ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তাদের হাতে একটু অবসর আছে। এই সময় হবে যাওয়া পরব। ওই নদীর বালিতে শস্য ছড়িয়ে হলুদ জলের ছিটে দিয়ে তাতে অঙ্কুরোদ্গম করে যাওয়া ডালি তৈরি করা হবে এবং করম গাছের ডাল এনে পুঁতে সেই যাওয়া ডালিগুলো অঙ্কুরিত হওয়ার পর সেগুলোকে রেখে সারা রাত ধরে মেয়েরা গান বাজনা করবেন শস্যের কামনায়, মঙ্গলের কামনায়। ঠিক যেমনভাবে অনেক বাড়িতে ইতু পুজো হয় অঘ্রাণ মাসে, সেখানেও কিন্তু এই শস্যগুলো বোনা হয়, তার থেকে গাছ তৈরি করা হয়। বোঝাই যায় আমাদের পুজো পার্বণ সব কিছু জড়িয়ে আছে এই কৃষির সঙ্গে, ধানের সঙ্গে, ভাতের সঙ্গে। ঠিক সেরকম কার্তিক পুজো হয় মেয়েদের একটা নিজস্ব পুজো। এটা গোয়ালপাড়া, কোচবিহার, জলপাইগুড়ি, ফরিদপুর, রংপুর এই অঞ্চলে মেয়েদের নিজস্ব কার্তিক পুজো হয় এবং সেই পুজোতে পুজোর শেষের দিকে মেয়েরা নাচে গানে ধান রোয়া থেকে ধান ঘরে তোলা অবধি পুরোটা অভিনয় করেন। দুটি বাচ্চা মেয়েকে গরু সাজানো হয় আর একজন হাল চাষি হয়। সেরকম কার্তিক পুজোর গান যখন শুনছিলাম সেখানে দেখছি একটা গানে ওনারা বলছেন, কার্তিক মাসে নিরলি ধান রুইলাম জাগলি। এইরকম ভাবে গানটা চলছে। কিন্তু এখানে এসে আমি একটু স্তম্ভিত হলাম যে ধান রোয়া তো হয়ে গেছে, কার্তিক মাস অঘ্রাণ মাসে ধান তো ওঠার সময়, তাহলে এখন ধান বোনার কথা কেন আসছে? খোঁজ নিয়ে জানতে পারলাম এই যে জাগলি ধানের কথা বলছিলেন তারা, এই ধান ছিল আমাদের আগে যে ধানের বীজকে আমরা হারিয়ে ফেলেছি। এর জন্য আলাদা করে চাষ লাগতো না, বৃষ্টির জল লাগতো না। নদীর চরে এই চাষ করা হলে সে ওই সামান্য জলেই কিন্তু ধান চাষটা হতো। এই ছিল আমাদের বাংলার সম্পদ, কিন্তু আমরা অযত্নে সেগুলোকে হারিয়েছি আজ। কিন্তু গান সেই স্মৃতিগুলোকে ধরে রেখেছে। এরকম কৃষি নিয়ে পর্বে পর্বে প্রচুর গান, ধান হচ্ছে, উঠছে, বাড়িতে আসছে, ডাল হচ্ছে, চাঁটা দিয়ে পেশাই হচ্ছে, পর্বে পর্বে কাজ আর পর্বে পর্বে মেয়েদের গান। আর অতিথি অভ্যাগত এলে রান্নার কাজটা তো মেয়েদের ওপরই থাকে। ফলে পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিয়ে সবাই খাওয়াতে পারেন না হয়তো, তো চেষ্টা তো করেন তাদেরকে যতটা সম্ভব যা কিছু আছে তাই দিয়ে একটু আপ্যায়ন করতে। তো মেয়েরা আবার ভীষণ সাশ্রয়ী হয়। প্রথমে কোনটা রাঁধলে তেলটা একটু কম লাগবে, তারপরে সেই তেলেই হয়তো আর একটা কিছু ভেজে নেওয়া যাবে। তাই এরকম গান পাচ্ছি, প্রথমে রান্দিল বালি পুষ্প বড়া ভাজা, হরিদ্রা মাখিয়া রান্দে কদলির মাজা ভাসুরি। অর্থাৎ বড়া ভাজতে তেলটা একটু বেশি লাগে, তাই জন্য আগে বড়া টড়া ভেজে নেওয়া হচ্ছে, আর অল্প যে জল থাকবে সেই দিয়ে তখন হবে একটু তেতো ভেজে নেওয়া। কারলা কুন্দরি ভাজা সেই তো তরকারির মজা,
কারলা কুন্দরি ভাজা, সেই তো তরকারির মজা। শাক ভাজায় রসুন ফুড়ন, দিদি জানো না, শাক ভাজায় রসুন ফুড়ন। কি দিয়ে কি রান্না হলে সেটা সুন্দর হবে, সেই চেষ্টাটা কিন্তু তাদের মধ্যে সবসময় থাকে। তো ওই ভাজা টাজা হয়ে গেল। অনেক সময় যেটা হয়, একটু যদি তরকারি পাতি বেশি থাকে, তখন শুকুতা মুকুতা রান্দে শাকু দিয়াছি, ওই মতো রান্দে কন্যা বাইগন দিয়া নিম। ভালসুরি রান্ধন ভালা জানে সে, ফলে কি কি দিয়ে কি কি করতে হবে তাকে কিন্তু বলে দিতে হয় না। আর সাধারণভাবে ভাতের সঙ্গে ডাল দেওয়াটা গোটা বাংলা জুড়েই প্রায় থাকে। তো ডালটা কেমন করে রাঁধবো? ডাইল পাক করো রে কাঁচা মরিচ দিয়া, উবগা জালো দিলে রে ডাল যাইবে রে উতরাইয়া, ও ডাইল পাক করো রে। ডালে হলদি দিলাম, লবণ দিলাম, আরো দিলাম জিরা, ডাইল পাক করো রে। এটা যেমন এক অঞ্চলে হয়, আবার কোনো কোনো জায়গায় ডালের মধ্যে তরকারি দিয়ে রান্না করারও একটা প্রচল আছে। যেমন একই তু মুসুরির ডাল ঘন দিয়া কাটি, মুসুরির ডালে ঘন ঘন নেড়ে দিতে হবে। আর তার সঙ্গে কি হবে? তাহাতে তরকারি গো দিল কাঁঠালের আটি, কিসের রান্ধন করে সোনাই। সেই যে গরমকালে কাঁঠাল খেয়েছিলাম, বীজগুলো শুকিয়ে রাখা হয়, মেয়েরা কিচ্ছু ফেলেন না। প্রত্যেকটা জিনিসকে কাজে লাগানো, কখনো সখনো যখন দরকার হবে, অন্য কিচ্ছু নেই, তাহলে কাঁঠালের বীজটাই বরং আমার তরকারি হয়ে যাক। এইভাবে কিন্তু তারা গুছিয়ে সব কিছু সামাল দেবার চেষ্টা করে। তাহলে ডাল, শুক্তো, তরকারি এই সব তো হলো। আর পূব বাংলায় তো ইলিশ মাছ বর্ষাকাল হলেই চলতে থাকে সেই সরস্বতী পুজো অবধি। ইলিশ মাছের গানে দেখছি ছাওয়াল কান্দাই না মাছ, অতিথি ভোজনের মাছ। অর্থাৎ অতিথি এলে একটু যদি ইলিশ পাওয়া যায় তাহলে খুব খুশি হন তারা। রান্ধনি পাগল, নিজে রাঁধতেও তাদের ভালো লাগে। ছাওয়াল কান্দাই না মাছ, অতিথি ভোজনের মাছ, রান্ধনি পাগল মাছ ইলিশারে। ইলিশ মাছ গা ধুইতো নিল মেঘনা নদীর কূলে, আর মেঘনা নদী ভাসি গেল ইলিশারও তেলে, মাছ ইলিশারে। শুধু কি ইলিশ মাছ? সব জায়গায় তো পাওয়া যায় না, সবসময় ক্ষমতাও থাকে না। তাহলে কই, মাগুর এসব নয় কেন? এসবেরও গান তো আছে, এসবও তো তারা রান্না করেন। মাগুর মাছের ঠুমার ঠুমি, আদা বাচা কাচাকি। ঠুমাঠুমি মানে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়ে মাগুর মাছ রান্না হচ্ছে। মাগুর মাছের ঠুমার ঠুমি, আদা বাচা কাচাকি, কই মাছের গোটারি গুটি, মরিচ আর হলদি। কই মাছটা কিন্তু কোনো কাটাকুটি নেই, সেটা গোটাগুটিই দেয়া হবে অতিথিকে। তাকে দিয়েই তাদের খাওয়ানোর যাতে তৃপ্তি হয় সেটা সব সময় চেষ্টা করেন তারা। আর শেষ পাতে গিয়ে তখন একটু অম্বল বা একটু টক যদি কিছু থাকে সেইটার তারা চেষ্টা করেন। আমোদিয়া রান্দে বালি পুরানি তেতল, তেতলে কুমড়া দিয়া করিল অম্বল, ভালসুরি রান্ধন ভালা জানি। অর্থাৎ অতিথির কি করে একটু মুখ বদল হয়, স্বাদ বদল হয়, তাই তেতো দিয়ে শুরু করে ডাল, ভাজা, মাছ আর শেষ পাতে একটু অম্বল, এই দিয়ে কিন্তু বাংলার সাধারণ মানুষের সাধারণ জীবন জীবিকার মধ্যে অতিথি আপ্যায়ন চলে
5 রকম, 2 রকম, 3 রকম, যখন যা জোটে, যেখানে যা জোটে তাই দিয়েই বাংলার মেয়েরা কিন্তু অতিথিকে আপ্যায়ন করেন। তার সঙ্গে মনের মাধুরী মিশিয়ে, স্নেহ মিশিয়ে, সম্মান মিশিয়ে এইভাবেই বাংলার মেয়েরা কিন্তু যুগের পর যুগ ধরে চালিয়ে এসেছেন, তাদের ঘরকন্যা সামলে এসেছেন, অতিথি আপ্যায়ন করেছেন, সারা সংসারকে টেনে নিয়ে যাচ্ছেন, এখনো যাচ্ছেন।